পৃষ্ঠা 246, অধ্যায় 2, কারণ। বিভিন্ন তার্কিক পরিভাষার অর্থ কারণ। কার্যরূপ ঘটনাটি যার জন্য ঘটে তাকেই বলে কারণ। কারণ থেকে যে ঘটনাটি নিঃসৃত হয় তাকেই বলে কার্য। কার্যকারণ সম্বন্ধ, কার্য এবং কারণ সম্পর্ককেই বলা হয় কার্যকারণ সম্বন্ধ। অব্যবহিত পূর্ববর্তী ঘটনা, কার্য নামক কোনো ঘটনার ঠিক আগেই যে ঘটনাটি ঘটে তাকেই বলা হয় অব্যবহিত পূর্ববর্তী ঘটনা। অপরিবর্তনীয় ঘটনা, যে ঘটনার কোনো পরিবর্তন দেখা যায় না তাকেই বলা হয় অপরিবর্তনীয় ঘটনা। শর্তহীন ঘটনা, যে ঘটনা কোনো শর্তের উপর নির্ভরশীল নয় তাকেই বলা হয় শর্তহীন ঘটনা। একে শর্ত নিরপেক্ষ ঘটনাও বলা হয়। গুণগত লক্ষণ, কারণের গুণ সম্পর্কিত লক্ষণকেই বলা হয় গুণগত লক্ষণ। পরিমাণগত লক্ষণ, কারণের পরিমাণ সম্পর্কিত লক্ষণ বা বৈশিষ্ট্যকেই বলা হয় পরিমাণগত লক্ষণ। জাগতিক ঘটনা, জগৎ প্রকৃতিকে ঘটে যাওয়া ঘটনাকেই বলা হয় জাগতিক ঘটনা। বিচ্ছিন্ন ঘটনা, ছড়াছাড়িভাবে থাকা ঘটনাগুলিকেই বলা হয় বিচ্ছিন্ন ঘটনা। সাপেক্ষ পদ, যে পদ কোনো শর্তের উপর নির্ভরশীল তাকেই বলা হয় সাপেক্ষ পদ। পরস্পর সম্পৃক্ত একটি পদ বা বিষয়ের সঙ্গে আরেকটি পদ বা বিষয় জড়িত হলে তাকেই বলে পরস্পর সম্পৃক্ত। বস্তুর সংরক্ষণ নীতি, এই জগতে সকল বস্তুর পরিমাণ সর্বদাই একই থাকে, এর কোনো পরিবর্তন ও বিনাশ নেই। শক্তির সংরক্ষণ নীতি, এই জগতে শক্তির পরিমাণ সর্বদাই একই থাকে এবং এর কোনো পরিবর্তন ও বিনাশ নেই। শর্ত, কারণের এক একটি অংশকেই বলা হয় শর্ত। সদর্থক শর্ত, যে সমস্ত শর্ত উপস্থিত থেকে কারণ সৃষ্টি করে সেগুলোকেই বলে সদর্থক শর্ত। নঙর্থক শর্ত, যে সমস্ত শর্ত অনুপস্থিত থেকে কারণ সৃষ্টি করে সেগুলোকেই বলে নঙর্থক শর্ত। আবশ্যিক শর্ত, যে শর্ত ছাড়া কোনো ঘটনাই ঘটতে পারে না তাকে বলা হয় আবশ্যিক শর্ত। পর্যাপ্ত শর্ত, যে শর্তের উপস্থিতিতে ঘটনাটি ঘটে কিন্তু ঘটনাটি ঘটার পক্ষে সেটাই একমাত্র শর্ত নয় তাকেই বলা হয় পর্যাপ্ত শর্ত। পর্যাপ্ত আবশ্যিক শর্ত, যে শর্ত একই সঙ্গে আবশ্যিক এবং পর্যাপ্ত রূপে গণ্য তাকেই বলা হয় পর্যাপ্ত আবশ্যিক শর্ত। তার্কিক অভিমত, তর্কবিজ্ঞান সম্মত অভিমতকেই বলা হয় তার্কিক অভিমত। বহু কারণবাদ, যে মতবাদ অনুসারে স্বীকার করা হয় যে একই কার্যের বিভিন্ন কারণ আছে সেই মতবাদকে বলা হয় বহু কারণবাদ। এক কারণবাদ, যে মতবাদ অনুসারে স্বীকার করা হয় যে একটি কার্য শুধুমাত্র একটি কারণ থেকেই উদ্ভূত সেই মতবাদকে বলা হয় এক কারণবাদ। পরিপন্থী ঘটনা, যা বিষয়বস্তুকে সমর্থন না করে তার বিরুদ্ধাচরণ করে তাকেই বলা হয় পরিপন্থী ঘটনা। সতর্কবাণী, সতর্ক করে দেওয়ার সংকেত বা বাক্যকেই বলা হয় সতর্কবাণী। ভবিষ্যৎবাণী, ভবিষ্যতের ক্ষেত্রে প্রযুক্ত হওয়ার আশাব্যঞ্জক ইঙ্গিতকে বলা হয় ইঙ্গিতই হলো ভবিষ্যৎবাণী। বিভাগ ক, বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী। প্রতিটি প্রশ্নের মান 1। প্রশ্ন 1, কারণ কি? উত্তর, যা কার্যকে ঘটায়। পৃষ্ঠা 247। প্রশ্ন 2, কার্য কাকে বলে? উত্তর, যা কারণ দ্বারা সৃষ্ট। প্রশ্ন 3, শর্ত কাকে বলে? উত্তর, কারণের অপরিহার্য অংশকে। প্রশ্ন 4, শর্ত ক প্রকার? উত্তর, 2 প্রকার। প্রশ্ন 5, সদর্থক শর্ত কাকে বলে? উত্তর, সরাসরিভাবে কার্যকে ঘটাতে সাহায্য করে। 6, নঙর্থক শর্ত কাকে বলে? উত্তর, যা পরোক্ষে কার্যকে ঘটায়। 7, কারণ কোন শর্তের সমষ্টি? উত্তর, সদর্থক এবং নঙর্থক শর্তের। 8, কারণের গুণগত লক্ষণ কি? উত্তর, কারণ হলো কোনো ঘটনার শর্তহীন অব্যবহিত ও নিয়ত পূর্ববর্তী ঘটনা। 9, কারণের পরিমাণগত লক্ষণ কি? উত্তর, কারণ হলো কার্যের সমান। 10, সদর্থক এবং নঙর্থক শর্ত ছাড়া কারণের আর কটি শর্ত আছে? উত্তর, আরও 3টি শর্ত আছে। 11, কারণের আবশ্যিক শর্ত কি? উত্তর, যা না ঘটলে কার্য ঘটে না। 12, কারণের পর্যাপ্ত শর্ত কি? উত্তর, যা ঘটলে কার্য ঘটবেই। 13, পর্যাপ্ত আবশ্যিক শর্ত কি? উত্তর, যা না ঘটলে কার্যটি ঘটে না এবং যা ঘটলে কার্যটি ঘটেই। 14, আবশ্যিক শর্তের উপযোগিতা কি? উত্তর, অপ্রয়োজনীয় ঘটনার বর্জন। 15, পর্যাপ্ত শর্তের প্রয়োজনীয়তা কি? উত্তর, প্রয়োজনীয় ঘটনার সৃষ্টি। 16, পর্যাপ্ত আবশ্যিক শর্তের উপযোগিতা কি? উত্তর, অপ্রয়োজনীয় ঘটনার বর্জন এবং প্রয়োজনীয় ঘটনার সৃষ্টি।
17 পর্যাপ্ত আবশ্যিক শর্ত হিসেবে কিরূপে বহু কারণবাদ স্বীকৃত? উত্তর এক কারণবাদ। 18 শর্ত কার অপরিহার্য অংশ? উত্তর কারণের। 19 এক কারণবাদীদের মতে কারণ কিরূপ শর্তরূপে গণ্য? উত্তর পর্যাপ্ত আবশ্যিক শর্তরূপে। 20 বহু কারণবাদীদের মতে কারণকে কিরূপ শর্ত বলা যায়? উত্তর পর্যাপ্ত শর্ত। 21 আবশ্যিক শর্ত কিরূপে বাক্যে প্রকাশিত হয়? উত্তর নাবাচক বাক্যে। 22 পর্যাপ্ত শর্ত কিরূপে বাক্যে প্রকাশিত হতে পারে? উত্তর হ্যাঁবাচক বাক্যে। 23 মৃত্যু নামক ঘটনায় বিষ পান কিরূপে শর্তরূপে গণ্য? উত্তর পর্যাপ্ত শর্তরূপে। 24 মৃত্যু নামক ঘটনায় হৃৎপিণ্ডের ক্রিয়া বন্ধ কিরূপ শর্ত? উত্তর আবশ্যিক শর্ত। পৃষ্ঠা 248। 25 মৃত্যু নামক ঘটনায় বিষ পান এবং হৃৎপিণ্ডের ক্রিয়া বন্ধ কিরূপ শর্ত? উত্তর পর্যাপ্ত আবশ্যিক শর্ত। প্রশ্ন 26 বহু কারণবাদের মূল বক্তব্য কি? উত্তর ভিন্ন ভিন্ন কারণ থেকে একই কার্য উৎপন্ন হয়। প্রশ্ন 27 বহু কারণবাদের প্রবক্তাকে? উত্তর তর্কবেদ মিল। প্রশ্ন 28 মিলের বহু কারণবাদকে কে সমর্থন করেছেন? উত্তর তর্কবেদ বেন। 29 বহু কারণবাদকে বাস্তব ক্ষেত্রে একটি সতর্ক বাণী রূপে কে উল্লেখ করেছেন? উত্তর মেলন উল্লেখ করেছেন। প্রশ্ন 30 কারণ হলো কার্যের আবশ্যিক শর্ত, একথা কারা বলেন? উত্তর বুদ্ধিবাদীরা। প্রশ্ন 31 কারণ কার্যের আবশ্যিক শর্ত নয়, একথা কারা বলেন? উত্তর অভিজ্ঞতাবাদীরা। 32 বহু কারণবাদের বিষয়টি কেন ওঠে? উত্তর কারণকে বিশেষ অর্থে এবং কার্যকে সার্বিক অর্থে গ্রহণ করলে। 33 বহু কারণবাদের বিষয়টি কিভাবে অপ্রমাণিত হয়? উত্তর কারণ ও কার্য উভয়কে বিশেষ অর্থে নিলে। প্রশ্ন 34 কোন সময়ে কারণের ধারণাটি আসে? উত্তর কার্যের আগে আসে। 35 কার্যের ধারণাটি কারণের ধারণার সঙ্গে কিভাবে সম্পর্কযুক্ত? উত্তর কার্যের ধারণাটি কারণের অনুগামী। 36 কারণের ধারণাটি কার সঙ্গে জড়িত? উত্তর কার্যের ধারণার সঙ্গে জড়িত। 37 কারণ থেকে কি অনুমান করা হয়? উত্তর কারণ থেকে কার্যকে অনুমান করা হয়। 38 কারণ কখন আসে? উত্তর কারণ কার্যের আগে আসে। 39 কার্য কখন আসে? উত্তর কার্য কারণের পরে আসে। 40 কারণের সংজ্ঞায় কি বলা যায়? উত্তর কারণ হলো কার্যের শর্তান্তরহীন অব্যবহিত নিয়ত পূর্ববর্তী এক ঘটনা। 41 কার্য কাকে বলে? কারণ যা ঘটায়। 42 শর্ত কাকে বলে? উত্তর শর্ত হলো কারণের একটি অপরিহার্য অংশ। 43 গুণের দিক থেকে শর্ত কয় প্রকার? উত্তর গুণের দিক থেকে শর্ত দু প্রকারের। 44 সদর্থক শর্ত কোনগুলি? উত্তর যেগুলি সরাসরিভাবে কারণের সহায়ক। প্রশ্ন 45 নঙর্থক শর্ত কোনগুলি? উত্তর যেগুলি পরোক্ষভাবে কারণের সহায়ক। পৃষ্ঠা 249। 46 সদর্থক শর্তগুলি কোন ধরনের বচনের মাধ্যমে উপস্থাপিত? উত্তর হ্যাঁ বাচক বচনের মাধ্যমে উপস্থাপিত। 47 নঙর্থক শর্তগুলি কোন বচনের মাধ্যমে প্রকাশিত? উত্তর না বাচক বচনের মাধ্যমে। 48 কারণের সহযোগী রূপে শর্ত কয় প্রকারের? উত্তর কারণের সহযোগী রূপে শর্ত 3 প্রকারের। 49 আবশ্যিক শর্ত কাকে বলে? উত্তর যা না ঘটলে কার্যটি ঘটে না। 50 পর্যাপ্ত শর্তরূপে কারণ কি? উত্তর যা ঘটলে কার্যটি ঘটে। 51 পর্যাপ্ত আবশ্যিক শর্তরূপে কারণ কি? উত্তর যা না ঘটলে কার্যটি ঘটে না এবং যা ঘটলে কার্যটি অবশ্যই ঘটে। 52 একই কার্য একই কারণ থেকে উৎপন্ন, এরূপ বিষয়টি কারণের কোন শর্ত দ্বারা সমর্থিত? উত্তর পর্যাপ্ত আবশ্যিক শর্ত দ্বারা সমর্থিত। 53 একই কার্যের বহু কারণ আছে, এরূপ বিষয়টি কারণের কোন শর্ত দ্বারা প্রতিপন্ন? উত্তর পর্যাপ্ত শর্ত দ্বারা প্রতিপন্ন। 54 কারণের গুণগত লক্ষণে কি বলা যায়? উত্তর কারণ হলো কার্যের একটি শর্তহীন অব্যবহিত নিয়ত পূর্ববর্তী ঘটনা। 55 কারণের পরিমাণগত লক্ষণে কি বলা যেতে পারে? উত্তর কারণ ও কার্যের পরিমাণ এক। প্রশ্ন 56 এ বি এর আবশ্যিক শর্ত এরূপ বলার অর্থ কি? উত্তর এ না বলে এ না ঘটলে বি ঘটবে না। 57 এ বি এর পর্যাপ্ত শর্ত এরূপ বলার অর্থ কি? এ ঘটলে বি ঘটবে। 58 এ বি এর পর্যাপ্ত আবশ্যিক শর্ত এরূপ বলার অর্থ কি? উত্তর এ না ঘটলে বি ঘটবে না, কিন্তু এ ঘটলে বি ঘটবে। 59 বিষ পান হলো মৃত্যুর কারণ, এক্ষেত্রে কিরূপ শর্তটি প্রযোজ্য? উত্তর এক্ষেত্রে কারণের পর্যাপ্ত শর্তটি প্রযুক্ত। 60 আগুন না থাকলে
ধোঁয়া থাকে না, এক্ষেত্রে কারণের শর্তটি কিরূপ? উত্তর, এক্ষেত্রে কারণের শর্তটি হলো আবশ্যিক। 61 আগুন হাত দেওয়াই হলো হাত পুড়ে যাওয়ার কারণ, এখানে কারণের কিরূপ শর্তটি উপস্থিত? উত্তর, এখানে কারণের পর্যাপ্ত আবশ্যিক শর্তটি উপস্থিত। 62 কারণ হলো কার্যের নিয়ত ড্যাশ ঘটনা, উত্তর পূর্বগামী। 63 কারণের ধারণাটি ড্যাশ ধারণার সঙ্গে জড়িত, উত্তর কার্যের। 64 কারণ হলো সদর্থক এবং ড্যাশ শর্তের সমষ্টি, উত্তর নগর্থক। 65 কারণ পর্যাপ্ত আবশ্যিক এবং ড্যাশ শর্তরূপে গণ্য হতে পারে, উত্তর পর্যাপ্ত আবশ্যিক। পরবর্তী অংশ পরবর্তী ফাইলে। আগের ফাইলের কন্টিনিউয়েশন, পৃষ্ঠা 250। প্রশ্ন 66 বহু কারণ বাদে ভিন্ন ভিন্ন কারণ থেকে ড্যাশ কার্য উৎপন্ন হয়, উত্তর একই। প্রশ্ন 67 বহু কারণবাদ বাস্তব ক্ষেত্রে এক ধরনের সতর্কীকরণ, এম এ কথার ড্যাশ বলেছেন, উত্তর মেলন, ময়কার লয়কার দন্তের ন মেলন। 68 শর্ত হলো কারণের এক ড্যাশ অংশ, উত্তর অপরিহার্য। প্রশ্ন 69 সদর্থক শর্তাবলী ড্যাশ ভাবে কারণের সহায়ক, উত্তর সরাসরি। প্রশ্ন 70 নঙার্থক শর্তাবলী ড্যাশ ভাবে কারণের সহযোগিতা করে, উত্তর পরোক্ষ। প্রশ্ন 71 কোন কোন কারণ কোন কোন সময় ড্যাশ শর্তরূপে গণ্য হতে পারে, উত্তর যে কোনো। 72 যুক্তিবিজ্ঞানীরা কারণকে ড্যাশ অর্থে প্রয়োগ করেছেন, উত্তর 3টি। 73 যা না ঘটলে কার্য ঘটে না তাকে ড্যাশ শর্ত বলা হয়, উত্তর আবশ্যিক। 74 যা ঘটলে কার্য ঘটবেই তাকে বলা হয় কারণের ড্যাশ শর্ত, উত্তর পর্যাপ্ত। 75 যা না ঘটলে কার্য ঘটে না এবং যা ঘটলে কার্যটি ঘটে তাকে বলা হয় কারণের ড্যাশ শর্ত, উত্তর পর্যাপ্ত আবশ্যিক। 76 গুণগত লক্ষণে কারণ হলো কোনো ঘটনার ড্যাশ অব্যবহিত নিয়ত পূর্ববর্তী ঘটনা, উত্তর শর্তহীন। প্রশ্ন 77 কারণের পরিমাণগত লক্ষণে কারণ হলো কার্যের ড্যাশ, উত্তর সমান। প্রশ্ন 78 জলে ডুবে মৃত্যু হলো মৃত্যুর একটি ড্যাশ শর্ত, উত্তর পর্যাপ্ত। প্রশ্ন 79 যে শর্তে কারণকে অনুমান করা যায় তা হলো ড্যাশ শর্ত, উত্তর আবশ্যিক। প্রশ্ন 80 যে শর্তে কার্যকে অনুমান করা যায় তা হলো ড্যাশ শর্ত, উত্তর পর্যাপ্ত। প্রশ্ন 81 যে শর্তে কারণ এবং কার্য উভয়কেই অনুমান করা যায় তাকে ড্যাশ শর্ত বলে, উত্তর পর্যাপ্ত আবশ্যিক। 82 পর্যাপ্ত শর্তে এ ঘটলে বি ড্যাশ, উত্তর ঘটবে। প্রশ্ন 83 আবশ্যিক শর্তে এ না ঘটলে বি ড্যাশ, উত্তর ঘটে না। 84 ড্যাশ শর্তে এ ঘটলে বি ঘটে এবং এ না ঘটলে বি ঘটে না, উত্তর পর্যাপ্ত আবশ্যিক। 85 পর্যাপ্ত আবশ্যিক শর্তে কারণ থেকে ড্যাশ অনুমান করা যায়, উত্তর কার্যকে। প্রশ্ন 86 পর্যাপ্ত আবশ্যিক শর্তে কারণের অভাব থেকে ড্যাশ অনুমান করা যায়, উত্তর কার্যের অভাবকে। প্রশ্ন 87 পর্যাপ্ত আবশ্যিক শর্তে কার্য থেকে ড্যাশ অনুমান করা যায়, উত্তর কারণকে। প্রশ্ন 88 পর্যাপ্ত আবশ্যিক শর্তে কার্যের অভাব থেকে ড্যাশ অনুমান করা যায়, উত্তর কারণের অভাবকে। প্রশ্ন 89 কারণ ও কার্যের মধ্যে কোনো আবশ্যিক সম্বন্ধ নেই, এ হলো ড্যাশ অভিমত, উত্তর হিউমের। প্রশ্ন 90 কারণ ও কার্যের মধ্যে সতত সংযোগ আছে, এ হলো ড্যাশ অভিমত, উত্তর হিউমের। প্রশ্ন 91 বিদ্যুৎ সংযোগ বৈদ্যুতিক ট্রেন চলার ড্যাশ শর্ত, উত্তর অনিবার্য। পৃষ্ঠা 251 প্রশ্ন 92 জলপান তৃষ্ণা নিবারণের ড্যাশ শর্ত, উত্তর পর্যাপ্ত। বিভাগ খ সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্নাবলী, প্রতিটি প্রশ্নের মান 1। প্রশ্ন 1 কারণের গুণগত লক্ষণ কি? কারণ হলো কার্যের অপরিবর্তনীয় শর্তহীন নিয়ত পূর্ববর্তী ঘটনা। প্রশ্ন 2 শর্ত কাকে বলে? উত্তর শর্ত হলো কারণের এক অপরিহার্য অংশ। প্রশ্ন 3 শর্ত কয় প্রকার ও কি কি? উত্তর শর্ত 2 প্রকার, সদর্থক এবং নঙার্থক শর্ত। প্রশ্ন 4 কারণের পরিমাণগত লক্ষণ কি? উত্তর পরিমাণগত লক্ষণের দিক থেকে কারণ হলো কার্যের সমান। প্রশ্ন 5 সাধারণভাবে কারণ কি? উত্তর সাধারণভাবে যা আগে ঘটে কার্যকে ঘটায় তাই হলো কারণ। প্রশ্ন 6 কার্য কাকে বলে? উত্তর কারণ যা ঘটায় তাই হলো কার্য। প্রশ্ন 7 আবশ্যিক শর্ত কি? উত্তর যা না ঘটলে কার্যটিও ঘটে না তাই হলো কার্যটির আবশ্যিক শর্ত। প্রশ্ন 8 পর্যাপ্ত শর্ত কাকে বলে? উত্তর যে শর্তটি উপস্থিত থাকলে কোনো কার্য ঘটে তাকেই বলা হয় পর্যাপ্ত শর্ত।
প্রশ্ন 9, পর্যাপ্ত আবশ্যিক শর্ত কাকে বলে? উত্তর, যে দুটি ঘটনার সম্বন্ধ এমন যে প্রথমটি না ঘটলে দ্বিতীয়টি ঘটে না এবং প্রথমটি ঘটলে দ্বিতীয়টিও ঘটে, তখন প্রথমটিকে বলা হয় দ্বিতীয়টির পর্যাপ্ত আবশ্যিক শর্ত। প্রশ্ন 10, সদর্থক শর্ত কাকে বলে? উত্তর, যে শর্ত উপস্থিত থেকে কার্যকে ঘটায় তাকেই বলা হয় সদর্থক শর্ত। প্রশ্ন 11, নঙার্থক শর্ত কাকে বলে? উত্তর, যে শর্ত অনুপস্থিত থেকে কার্যকে ঘটায় তাকেই বলা হয় নঙার্থক শর্ত। প্রশ্ন 12, কোন মত অনুসারে একটি কার্য বিভিন্ন সময়ে বিভিন্ন কারণ দ্বারা উৎপন্ন হয়? উত্তর, বহু কারণবাদ অনুসারে উৎপন্ন হয়। প্রশ্ন 13, যে তর্কবিজ্ঞানী কারণকে পর্যাপ্ত শর্তরূপে গ্রহণ করেছেন তার নাম কি? উত্তর, তার নাম হলো জন স্টুয়ার্ট মিল। প্রশ্ন 14, কারণকে সদর্থক এবং নঙার্থক শর্তের সমষ্টি কে বলেছেন? উত্তর, তর্কবিদ মিল বলেছেন। প্রশ্ন 15, পর্যাপ্ত শর্তের দিক থেকে কারণ থেকে কার্যের অনুমান করা যায় কি? উত্তর, অবশ্যই অনুমান করা যায়। প্রশ্ন 16, পর্যাপ্ত শর্তের একটি উদাহরণ কি? উত্তর, বিষপান হলো মৃত্যুর একটি পর্যাপ্ত শর্ত। প্রশ্ন 17, আবশ্যিক শর্তের একটি উদাহরণ কি? উত্তর, আগুন হলো ধোঁয়ার একটি আবশ্যিক শর্ত। প্রশ্ন 18, পর্যাপ্ত আবশ্যিক শর্তের একটি উদাহরণ কি? ভিজে জ্বালানিতে অগ্নিসংযোগী হলো একটি পর্যাপ্ত আবশ্যিক শর্ত। প্রশ্ন 19, কার্যকারণ সম্পর্ক ও আরোহ অনুমানের কিরূপ ভিত্তি? এ হলো আরোহ অনুমানের আকারগত ভিত্তি। প্রশ্ন 20, কারণকে পর্যাপ্ত আবশ্যিক শর্তরূপে কারা গ্রহণ করেন? উত্তর, এক কারণবাদীরা কারণকে এভাবেই গ্রহণ করেন। প্রশ্ন 21, একটি ঘটনার কি একাধিক পর্যাপ্ত শর্ত থাকতে পারে? উত্তর, হ্যাঁ, থাকতে পারে। প্রশ্ন 22, বহু কারণবাদে একজন সমর্থকের নাম কি? উত্তর, একজন সমর্থকের নাম হলো জন স্টুয়ার্ট মিল। প্রশ্ন 23, এ না ঘটলে বি ঘটে না, এখানে এ কে বি এর কিরূপ শর্ত বলা যায়? উত্তর, এ কে বি এর আবশ্যিক শর্ত বলা যায়। প্রশ্ন 24, যদি এ নামক ঘটনাটি ঘটে তবে বি নামক ঘটনাটিও ঘটবে, এখানে এ বি এর কিরূপ শর্ত? উত্তর, এখানে এ হলো বি এর পর্যাপ্ত শর্ত। প্রশ্ন 25, বহু কারণবাদ কারণ এবং কার্যকে কিভাবে গ্রহণ করে? উত্তর, কারণকে বিশেষভাবে এবং কার্যকে সাধারণভাবে গ্রহণ করে। প্রশ্ন 26, কারণ এবং কার্যের ধারণাকে বিশেষভাবে নিলে একটি কার্যের কটি কারণ হতে পারে? উত্তর, একটি কারণ হতে পারে। পৃষ্ঠা 252। প্রশ্ন 27, মিলের বহু কারণবাদ খণ্ডনে এক কারণবাদীদের একটি যুক্তি কি? উত্তর, কারণকে বিশেষভাবে নিলে কার্যকেও বিশেষভাবে গ্রহণ করা উচিত। প্রশ্ন 28, কারণ ও কার্যের মধ্যে কোনো আবশ্যিক সম্বন্ধ নেই, একথা কে বলেন? উত্তর, একথা বলেন অভিজ্ঞতাবাদী দার্শনিক ডেভিড হিউম। প্রশ্ন 29, বিদ্যুৎ সংযোগ বৈদ্যুতিক ট্রেন চলার কিরূপ শর্ত? উত্তর, এ হলো আবশ্যিক শর্ত। প্রশ্ন 30, জলপান তৃষ্ণা নিবারণের কিরূপ শর্ত? উত্তর, এ হলো পর্যাপ্ত শর্ত। বিভাগ গ, রচনাধর্মী প্রশ্নোত্তর, প্রতিটি প্রশ্নের মান 8। প্রশ্ন 1, কারণ কি? কারণের ধারণাটিকে যথাযথভাবে উল্লেখ করো। উত্তর, কারণের প্রাথমিক ধারণা। আরোহ অনুমান আলোচনার ক্ষেত্রে কারণের আলোচনাটি যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এ বিষয়ে কোনো সন্দেহই নেই, কারণ আরোহ যুক্তির উদ্দেশ্যই হল একটি সামান্য সংশ্লেষক বচন প্রতিষ্ঠা করা। সিদ্ধান্তে যে সামান্য সংশ্লেষক বচনটি প্রতিষ্ঠা করা হয় তা কতকগুলি বিশেষ বিশেষ ঘটনার পর্যবেক্ষণের উপর নির্ভরশীল। বিশেষ বিশেষ ঘটনার উপর নির্ভর করে সিদ্ধান্তে যে সামান্য সংশ্লেষক বচন প্রতিষ্ঠা করা হয় তার মূল ভিত্তি কি, অর্থাৎ কিসের উপর ভিত্তি করে বা নির্ভর করে আরোহ যুক্তির সিদ্ধান্তটি গঠিত হয়, এই ধরনের প্রশ্নগুলি তাই স্বাভাবিকভাবেই উঠে আসে। এই ধরনের প্রশ্নের উত্তরে বলা যায় যে আরোহ যুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি হল কার্য কারণের নিয়ম। কার্য কারণ নিয়মের বিষয়টিকে ব্যাখ্যা করতে গিয়ে কারণের ধারণাটি উঠে আসে। আপাত দৃষ্টিতে বিচ্ছিন্ন ঘটনাগুলি কার্য কারণ সূত্রে আবদ্ধ। আমরা যে জগতে বসবাস করি তা হলো অভিজ্ঞতার জগৎ। এই অভিজ্ঞতার জগতে প্রতিনিয়ত নিত্য নতুন ঘটনা ঘটে চলেছে, এর কোনো বিরাম নেই। পর্যায়ক্রমিকভাবে একটি ঘটনার পর আসে আর একটি ঘটনা, আর তারপর আবার একটি নতুন ঘটনা, অর্থাৎ ঘটনা প্রবাহের মধ্যে কোনো বিরাম নেই। এই সমস্ত ঘটনাকে আপাত দৃষ্টিতে পরস্পর বিচ্ছিন্ন রূপে মনে হলেও এগুলি কিন্তু প্রকৃতপক্ষে পরস্পর বিচ্ছিন্ন নয়। এই সমস্ত ঘটনাগুলির মধ্যে কিছু না কিছু যোগসূত্র অবশ্যই বিদ্যমান। এই যোগসূত্র রচিত হয় কার্য এবং কারণ এর ধারণার মাধ্যমে।
কারণ এর ধারণায় বিভিন্ন ঘটনার মধ্যে যোগসূত্র রচনা করে। সাধারণ মানুষ, বিজ্ঞানমনস্ক ব্যক্তি, দার্শনিক এবং যুক্তিবিজ্ঞানী কারণ নামক একটি সামান্য ধারণার মাধ্যমে এই সমস্ত আপাত দৃষ্টিতে বিচ্ছিন্ন ঘটনাগুলিকে পরস্পরের সঙ্গে যুক্ত করে সেগুলি ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন। অর্থাৎ তাদের মতে জাগতিক ঘটনাসমূহ কখনোই বিচ্ছিন্ন নয়, একে অপরের সঙ্গে ঘনিষ্ঠ বা ওতপ্রোতভাবে জড়িত। জগতে ক্রমান্বয়ে একটি ঘটনার পর আরেকটি নতুন ঘটনা ঘটে চলেছে অবিরামভাবে। এক্ষেত্রে কোনো ব্যতিক্রম পর্যবেক্ষণ করা যায় না। এই সমস্ত ঘটনার মধ্যে পরপর ঘটে যাওয়া দুটি সম্পর্কযুক্ত ঘটনার যেটা আগে ঘটে তাকে বলা হয় কারণ, এবং যা পরে ঘটে তাকে বলা হয় কার্য। উদাহরণস্বরূপ উল্লেখ করা যায় যে এ নামক ঘটনাটি ঘটার পরই বি নামক ঘটনাটি ঘটলে আমরা এ কে বি এর কারণ রূপে অভিহিত করি এবং বি কে এর কার্যরূপে উল্লেখ করি। আবার বি নামক ঘটনার পর যদি সি নামক ঘটনাটি ঘটে তবে বি কে সি নামক ঘটনাটির কারণ রূপে উল্লেখ করি। ঘটনাসমূহের ক্ষেত্রে কারণ এবং কার্যের সম্বন্ধটি তাই সার্বিক রূপে গণ্য। এই জন্যই তর্কবিজ্ঞানীগণ কার্য এবং কারণের অন্তঃস্থিত সম্পর্কটিকে একটি সার্বিক কার্যকারণ নীতি রূপে অভিহিত করেছেন। প্রশ্ন 2, কারণ সম্পর্কে সাধারণ বৈজ্ঞানিক এবং তর্কবিজ্ঞান সম্মত অভিমত কি? উত্তর: কারণ সম্পর্কে সাধারণ লোকের অভিমত। সাধারণ লোক মনে করে যে কারণ হলো কার্যের একটি পূর্ববর্তী ঘটনা এবং এই কারণের মধ্যে এক প্রকার শক্তি নিহিত আছে যা কার্যকে উৎপাদন করে। কারণ ছাড়া তাই কোনো কার্য উৎপন্ন হতে পারে না। ফলে কারণ এবং কার্যের মধ্যে এক প্রকার আবশ্যিকতার সম্পর্ক আছে। এজন্যই বলা যায় যে কারণ থাকলে কার্য ঘটবেই, অথবা বলা যেতে পারে যে কোনো ঘটনা কার্যরূপে উপস্থিত হলে তার পেছনে একটি কারণ অবশ্যই থাকে। কার্য কারণের দ্বারা নিয়ন্ত্রিত বলে কার্যের অস্তিত্বের পক্ষে কারণের একান্তভাবে অপরিহার্য। এ যদি বি এর কারণ হয় তবে এ ঘটলে বি অবশ্যই ঘটবে। বৃষ্টিপাত যদি মাটি ভেজার কারণ হয় তাহলে যখনই বৃষ্টিপাত হবে তখনই অবশ্যই মাটি ভিজবে। কারণ সম্পর্কে বৈজ্ঞানিকদের অভিমত। সাধারণ লোকের ন্যায় বিজ্ঞানমনস্ক ব্যক্তি তথা বিজ্ঞানীরাও মনে করেন যে কারণ কার্যের একটি পূর্ববর্তী ঘটনা। এই ঘটনা হলো এক প্রকার শক্তি বিশেষ। সাধারণ মতবাদের ন্যায় তারাও স্বীকার করেন যে কারণ এবং কার্যের মধ্যে এক প্রকারের আবশ্যিকতার সম্পর্ক আছে। অর্থাৎ কারণ সম্পর্কে বৈজ্ঞানিকদের অভিমতকে এভাবে উপস্থাপিত করা যায় যে কারণ হলো এক প্রকার শক্তি বিশেষ যা পরিবর্তনের মাধ্যমে কার্যে রূপান্তরিত হয়। কারণ ও কার্যের মধ্যে কোনো পরিমাণগত পার্থক্য নেই। কার্য নামক ঘটনাটি হলো কারণ নামক ঘটনা শক্তির এক প্রকার রূপান্তর। পৃষ্ঠা 253। কারণের তর্কবিজ্ঞান সম্মত সংজ্ঞা। কারণের সংজ্ঞা প্রসঙ্গে তর্কবিজ্ঞানীরা নানা মত পোষণ করেন। মিলের সংজ্ঞা। তর্কবিজ্ঞানী জন স্টুয়ার্ট মিল কারণের সংজ্ঞা প্রসঙ্গে বলেন, যদি কোনো একটি ঘটনা অপরিবর্তনীয় এবং শর্তহীনভাবে পূর্ববর্তী কোনো ঘটনা অথবা ঘটনার সংমিশ্রণকে অনুসরণ করে তবে পূর্ববর্তী ঘটনাকে কারণ এবং অনুবর্তী ঘটনাকে কার্যরূপে মনে করতে হবে। বেন এর সংজ্ঞা। এই প্রসঙ্গে তর্কবিদ বেন বলেছেন, কোনো একটি কার্যকে উপস্থাপিত করার জন্য তথা ঘটাবার জন্য যে সমস্ত শর্ত বা শর্তাদির প্রয়োজন হয় সেই সমস্ত শর্তাদির সমষ্টিকেই বলা হয় কারণ। কার্ডিথ রিড এর সংজ্ঞা। মিল এবং বেন প্রদত্ত সংজ্ঞাদ্বয়ের ওপর নির্ভর করে প্রখ্যাত যুক্তিবিজ্ঞানী কার্ডিথ রিড কারণের একটি উপযুক্ত সংজ্ঞা প্রদান করেছেন। তার মতে গুণের দিক থেকে কারণ হলো কার্যের অপরিবর্তনীয় শর্তহীন অব্যবহিত পূর্ববর্তী ঘটনা এবং পরিমাণের দিক থেকে কারণ হলো কার্যের সমান। প্রশ্ন 3, কারণের গুণগত লক্ষণ কি আলোচনা করো। উত্তর: কার্ডিথ রিড কারণের সংজ্ঞা প্রদান করতে গিয়ে তার গুণগত এবং পরিমাণগত লক্ষণের কথা উল্লেখ করেছেন। আমরা কার্ডিথ রিডকে অনুসরণ করে কারণের গুণগত লক্ষণগুলিকে নিম্নোক্তভাবে উল্লেখ করতে পারি। কারণের গুণগত সংজ্ঞা। তর্কবিদ কার্ডিথ রিডের মতে গুণগতভাবে কোনো কার্যের শর্ত নিরপেক্ষ নিয়ত অপরিবর্তনীয় অব্যবহিত পূর্ববর্তী ঘটনাই হলো কারণ। কারণের এই গুণগত সংজ্ঞাটিকে বিশ্লেষণ করলে আমরা নিচের লক্ষণগুলিকে উল্লেখ করতে পারি।
প্রথমত, কারণ একটি জাগতিক ঘটনা। আমাদের এই অভিজ্ঞতা লব্ধ জগতে অহরহ নিত্য নতুন কত ঘটনাই ঘটে চলেছে। প্রকৃতি তাই ঘটনাবহুল এবং বৈচিত্র্যপূর্ণ ঘটনার সমাহার, ঘটনার পরিবর্তনও তাই স্বাভাবিক। প্রকৃতির ঘটনাসমূহের মধ্যে একটি পূর্ববর্তী ঘটনাকে কারণ রূপে উল্লেখ করা যায়, সুতরাং কারণকে একটি প্রাকৃতিক ঘটনা রূপেই অভিহিত করা সঙ্গত। দ্বিতীয়ত, কারণ এবং কার্য হল পরস্পর সম্পৃক্ত সাপেক্ষ পদ। প্রাকৃতিক ঘটনাগুলির মধ্যে যখনই একটি ঘটনাকে কার্যরূপে অভিহিত করা হয়, তখনই কারণ রূপে অপর একটি ঘটনার কথাও আমাদের মনে জেগে ওঠে। কারণ ছাড়া কোনো কার্যই থাকতে পারে না, আবার কার্য ছাড়াও কারণের ধারণাটি একেবারেই অসম্পূর্ণ। একই ঘটনাকে কোনো সময় কারণ রূপে অভিহিত করা যেতে পারে, তাকে অন্য কোনো সময় কার্যরূপেও উল্লেখ করা যেতে পারে। তৃতীয়ত, কারণ কার্যের পূর্ববর্তী ঘটনা। কারণ ও কার্যের সম্বন্ধকে একটি কালগত সম্বন্ধরূপে অভিহিত করা হয়। কারণ দুটি ঘটনার মধ্যে যখন কোনো কার্য কারণ সম্পর্ক স্থাপিত হয়, তখন পূর্বের ঘটনাটি সবসময় কারণ রূপে অভিহিত এবং পরের ঘটনাটি কার্যরূপে স্বীকৃত। চতুর্থত, কারণ হল কার্যের অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনা। বলা যায় যে কারণ হলো কার্যের পূর্ববর্তী ঘটনা, কিন্তু যে কোনো পূর্ববর্তী ঘটনাকেই কারণ রূপে অভিহিত করা যায় না। কারণ পূর্ববর্তী ঘটনা হিসেবে যাকে উল্লেখ করা হয় তা পরিবর্তনীয় হতে পারে, আবার অপরিবর্তনীয়ও হতে পারে। যা অপরিবর্তনীয় ঘটনা তাকে আবার নিয়ত রূপেও উল্লেখ করা হয়। যে ঘটনা সর্বদাই কার্যের পূর্বে থাকে তাকেই অপরিবর্তনীয় বা নিয়ত ঘটনা বলা হয়। এই নিয়ত অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনাকেই কারণ রূপে অভিহিত করা হয়, পরিবর্তনীয় কোনো পূর্ববর্তী ঘটনাকে নয়। পঞ্চমত, কারণ হলো কার্যের শর্তহীন পূর্ববর্তী ঘটনা। আবার যে কোনো অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনাকেই কারণ রূপে অভিহিত করা হলে দিনকে রাতের এবং রাতকে দিনের কারণ রূপে, অথবা জোয়ারকে ভাটার এবং ভাটাকে জোয়ারের কারণ বলে নির্দেশ করতে হয়। কিন্তু আমরা জানি যে এইরূপ ঘটনাগুলি কেউ কারো কারণ বা কার্য নয়। এই দুটি ঘটনাই পৃথিবীর আহ্নিক গতি নামক অপর একটি ঘটনার ওপর নির্ভরশীল। সুতরাং বলা যায় যে পূর্ববর্তী অপরিবর্তিত ঘটনা শর্তহীন রূপে গণ্য, একমাত্র তাকেই কোনো কার্যের কারণ রূপে উল্লেখ করতে হবে। পৃষ্ঠা 254। শক্তির সংরক্ষণ নীতি। শক্তির সংরক্ষণ নীতি অনুযায়ী স্বীকার করা হয় যে এই জগতের শক্তির পরিমাণ এক এবং অবিনশ্বর, অর্থাৎ জগতের শক্তির কোনো হ্রাস বৃদ্ধি নেই। এক প্রকারের শক্তি অবশ্য অন্য প্রকারের শক্তিতে রূপান্তরিত হতে পারে, কিন্তু সামগ্রিক শক্তির পরিমাণের কোনো হেরফের হয় না। যেমন ঘর্ষণ শক্তি তাপ শক্তিকে রূপান্তরিত হতে পারে, তাপ শক্তি বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত হতে পারে, কিন্তু জগতের সামগ্রিক শক্তির পরিমাণ সর্বদাই একই থাকে। জগতের বস্তুর পরিমাণের ন্যায় শক্তির পরিমাণও এক এবং অবিনশ্বর। কার্য কারণ সম্বন্ধের ক্ষেত্রে নিয়মের দুটি প্রভাব। কার্য কারণ সম্বন্ধের ক্ষেত্রে এই দুটি নিয়ম অত্যন্ত ক্রিয়াশীল বলে তর্ক বিজ্ঞানীরা মনে করেন। তাদের দাবি হলো, কারণের মাধ্যমে যখন কোনো কার্য উৎপন্ন হয়, তখন কারণের অন্তঃস্থিত নির্দিষ্ট বস্তু এবং শক্তি কার্যের মধ্যে সঞ্চারিত বা পরিবাহিত হয়। কার্য এবং কারণের এই রূপ রূপান্তরের ফলেই কারণের বস্তু বা শক্তির সমপরিমাণ সঞ্চারণ দেখা যায় কার্যের মধ্যে। এর কোনো হ্রাস বৃদ্ধি নেই। বস্তু এবং শক্তির তাই কোনো ক্ষয় বৃদ্ধি নেই। কারণ হলো কার্যের একটি পূর্বাবস্থা এবং কার্য হলো কারণেরই পরিণাম স্বরূপ। সুতরাং সিদ্ধান্ত করা সঙ্গত যে পরিমাণের দিক থেকে কার্য এবং কারণ পরস্পরের সমান। প্রশ্ন 5, শর্ত কি? সদর্থক এবং নঙর্থক শর্তের পার্থক্য কি তা উদাহরণ সহ আলোচনা করো। উত্তর, কারণ এবং শর্তের পারস্পরিক সম্পর্ক। প্রখ্যাত তর্কবিজ্ঞানী জন স্টুয়ার্ট মিল কারণের সংজ্ঞা প্রসঙ্গে উল্লেখ করেন যে কারণ হল সদর্থক এবং নঙর্থক শর্তসমূহের সমষ্টি। অনুরূপভাবে কারভেদ রিড বলেন যে কখনোই কারণ একটি সরল ঘটনা নয়, তাকে বিশ্লেষণ করলে কতগুলি শর্ত পাওয়া যায়। শর্তের ধারণা। প্রখ্যাত তর্কবিদ কারভেদ রিড বলেন, কারণের অপরিহার্য অংশ বলা হয় শর্ত। অপরিহার্য অংশের অর্থ হলো এমনই অংশ যা কার্যকে সৃষ্টি করার পক্ষে একান্তভাবে প্রয়োজনীয়। শর্ত হলো দু প্রকারের, সদর্থক শর্ত এবং নঙর্থক শর্ত। সদর্থক শর্ত
কোনো কার্যকে সংগঠিত করার জন্য যে সমস্ত শর্তের উপস্থিতি প্রয়োজন এবং যেগুলিকে বাদ দেওয়া যায় না সেই সমস্ত শর্তকে বলা হয় সদর্থক শর্ত। অর্থাৎ সোজা কথায় বলা যায় যে সদর্থক শর্তগুলি হলো কার্য সৃষ্টির সহায়ক শর্ত সমূহ। যেমন ভালো রেজাল্টের জন্য সদর্থক শর্ত হলো ভালো করে পড়াশুনো করা, ভালো পরীক্ষা দেওয়া ইত্যাদি। নঙর্থক শর্ত অপরদিকে উল্লেখ করা যায় যে কোনো কার্যকে সংগঠিত করার জন্য যে সমস্ত শর্তের অনুপস্থিতির প্রয়োজন এবং সেগুলিকে অত্যন্ত সহজেই বাদ দেওয়া যায় সেই সমস্ত শর্তকেই বলা হয় নঙর্থক শর্ত। অর্থাৎ কার্য সৃষ্টির পথে বাধাদায়ক শক্তিগুলি হলো নঙর্থক শর্ত। কোনো কার্যকে ঘটানোর জন্য যেমন সদর্থক শর্তগুলির উপস্থিতি প্রয়োজন হয়, তেমনি নঙর্থক শর্তগুলির অনুপস্থিতিও একান্তভাবে প্রয়োজন। যেমন পরীক্ষায় ভালো ফল করার জন্য বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন না হওয়া, প্রশ্ন শক্ত না হওয়া এবং পরীক্ষার ফলে নার্ভাস না হওয়া ইত্যাদি হলো নঙর্থক শর্তসমূহ। একটি উদাহরণের সাহায্যে সদর্থক এবং নঙর্থক শর্তসমূহের বিষয়টিকে সহজভাবে উল্লেখ করা যেতে পারে। একটি ছাত্র কঠোর পরিশ্রম করে নিয়মিত পড়া করে, পরীক্ষায় প্রশ্নাবলীর যথাযথ উত্তর দিয়ে ভালো ফল করল। এক্ষেত্রে ভালো ফল করা নামক কার্যটি সদর্থক শর্তসমূহ হল ছাত্রটির কঠোর পরিশ্রম, নিয়মিত পড়াশোনা, পরীক্ষায় প্রশ্নাবলীর উত্তর যথাযথ দান ইত্যাদি। কিন্তু এই সমস্ত সদর্থক শর্তগুলি ছাড়াও আরও অনেক শর্ত বিদ্যমান, সেগুলিকে অভিহিত করা যেতে পারে নঙর্থক শর্তরূপে। এই সমস্ত নঙর্থক শর্তগুলি হলো পড়াশোনায় অবহেলা না করা, কলেজ বা বিদ্যালয়ে অনুপস্থিত না হওয়া, পরীক্ষা কেন্দ্রে অনুপস্থিত না হওয়া ইত্যাদি। সদর্থক এবং নঙর্থক শর্তের বিষয়টিকে এইভাবে উপস্থাপিত করা যেতে পারে। শর্ত: সদর্থক শর্ত কারণ কঠোর পরিশ্রম যোগ নিয়মিত পড়াশোনা যোগ পরীক্ষায় প্রশ্নাবলী যথাযথ উত্তর প্রদান প্রভৃতি। কার্য: পরীক্ষায় ভালো ফল করা। পৃষ্ঠা 255। শর্ত: নঙর্থক শর্ত কারণ পড়াশোনায় অবহেলা না করা যোগ কলেজ বা বিদ্যালয়ে অনুপস্থিত না হওয়া যোগ পরীক্ষা কেন্দ্রে অনুপস্থিত না হওয়া ইত্যাদি। কার্য: পরীক্ষায় ভালো ফল করা। প্রশ্ন 6, আবশ্যিক শর্তরূপে কারণ কি তা আলোচনা করো। উত্তর: বিভিন্ন অর্থে কারণ। যুক্তিবিজ্ঞানীরা কারণকে আবার বিভিন্ন অর্থে প্রয়োগ করেছেন। কোনো কোনো সময় তারা কারণ বলতে পর্যাপ্ত শর্তকে, কখনো বা কারণ বলতে অনিবার্য শর্তকে, আবার কোনো সময় কারণ অর্থে পর্যাপ্ত আবশ্যিক শর্তকে উল্লেখ করেছেন। আবশ্যিক শর্তরূপে কারণ যদি দুটি ঘটনার মধ্যে এমন সম্বন্ধ পরিলক্ষিত হয় যে একটির অভাবে অন্যটি ঘটে না, অর্থাৎ একটি অনুপস্থিত থাকলে অন্যটিও অনুপস্থিত থাকে, তখন একটিকে বলা হয় অপরটির আবশ্যিক শর্ত। উদাহরণ: অক্সিজেনের উপস্থিতি হলো দহন ক্রিয়া নামক কার্যটির একটি আবশ্যিক শর্ত। কারণ যদি অক্সিজেন না থাকে বা অক্সিজেনের অভাব পরিলক্ষিত হয় তাহলে কখনোই দহন ক্রিয়া নামক কার্যটি ঘটতে পারে না। অক্সিজেন থাকলেই যে সবসময় দহন ক্রিয়া সম্পন্ন হবে এমনও অবশ্য নয়, কিন্তু অক্সিজেন না থাকলে দহন ক্রিয়াও অনুপস্থিত হয়, সেই জন্য অক্সিজেনকে দহন ক্রিয়ার আবশ্যিক শর্তরূপে স্বীকার করা হয়। সাংকেতিক উদাহরণ: এ এবং বি দুটি ঘটনা। এ নামক ঘটনা যদি বি নামক ঘটনার আবশ্যিক শর্তরূপে পরিগণিত হয় তাহলে স্বীকার করতে হয় যে এ না ঘটলে বি ঘটে না, অথবা বি ঘটলে এ অবশ্যই ঘটে। কিন্তু এরূপ কখনোই বলা যাবে না যে যদি এ তবে বি, অথবা যদি বি নয় তবে এ নয়। অবশ্যই এক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা কর্তব্য যে কোনো একটি বিশেষ কার্যকে ঘটানোর জন্য একাধিক আবশ্যিক শর্ত থাকতে পারে। এদের যে কোনো একটি শর্ত অনুপস্থিত থাকলে কার্যটি আর সংঘটিত হতে পারে না। উদাহরণস্বরূপ উল্লেখ করা যায় যে বৈদ্যুতিক ট্রেন চলাচলের জন্য বিদ্যুতের উপস্থিতিকেই একটি আবশ্যিক শর্ত রূপে গণ্য করা হয়, কিন্তু শুধুমাত্র এই আবশ্যিক শর্তটি থাকলেই যে ট্রেন চলাচল করবে এমন নয়। এই জন্য প্রয়োজন হলো ইঞ্জিন সচল অবস্থায় থাকা, রেল লাইন যথাযথ অবস্থায় থাকা, ড্রাইভারের উপস্থিতি ইত্যাদি। এগুলিকেও তাই বৈদ্যুতিক ট্রেন চলাচলের আবশ্যিক শর্তরূপে গণ্য করা হয়, কারণ এগুলি উপস্থিত না থাকলে ট্রেন চলাচল নামক কার্যটিও আর সংঘটিত হতে পারে না। প্রশ্ন 7, পর্যাপ্ত শর্তরূপে কারণ কি তা আলোচনা করো। উত্তর: পর্যাপ্ত শর্তরূপে
কারণকে অনেক সময় পর্যাপ্ত শর্তরূপেও অভিহিত করা হয়। কারণকে যদি পর্যাপ্ত শর্তরূপে মনে করা হয় তাহলে কারণের সংজ্ঞাটিকে নিম্নোক্তভাবে উপস্থাপিত করা যেতে পারে। কারণ হলো এমনই একটি ঘটনা যার অব্যবহিত পরেই কার্যটিও নিয়ত ঘটে। অর্থাৎ কারণ নামক ঘটনাটি ঘটলে কার্য নামক ঘটনাটিও ঘটবে, কিন্তু কার্য নামক ঘটনাটি থাকলেই যে উক্ত কারণ নামক ঘটনাটিও থাকবে এমন কোনো নিশ্চয়তা নেই। এরূপ ঘটনাকেই পর্যাপ্ত শর্ত রূপে অভিহিত করা হয়। উদাহরণ, মৃত্যু নামক কার্য ঘটনাটির একাধিক শর্ত আছে, যেমন পথ দুর্ঘটনা, জলে ডোবা, বিষপান, আগুনে পোড়া, রোগে ভোগা ইত্যাদি। এই সমস্ত শর্তগুলির প্রত্যেকটি এক একটি পর্যাপ্ত শর্ত। কারণ এই সমস্ত ঘটনাগুলির যে কোনো একটি উপস্থিত হলে মৃত্যু নামক ঘটনাটি ঘটে, কিন্তু তাহলে বলা যায় না যে মৃত্যু নামক ঘটনাটি ঘটলে উক্ত পর্যাপ্ত শর্তগুলিও উপস্থিত হবে, কারণ আরো অনেক কারণে মৃত্যু হতে পারে। অনুরূপভাবে বলা যায় যে অক্সিজেন গ্যাসের উপস্থিতি দহন ক্রিয়া নামক কার্যটির আবশ্যিক শর্তরূপে পরিগণিত হলেও তা পর্যাপ্ত শর্তরূপে স্বীকৃত নয়, কারণ অক্সিজেনের উপস্থিতি থাকলেও দহন ক্রিয়া নামক কার্যটি নাও সংঘটিত হতে পারে। তাছাড়াও বলা যায় যে বৃষ্টিপাতকে মাটি ভেজা নামক কার্যের পর্যাপ্ত শর্তরূপে অভিহিত করা হয়, কারণ বৃষ্টিপাত হলে মাটি ভিজবেই, কিন্তু মাটি ভিজলেই যে বৃষ্টিপাত হয়েছে এমন দাবি করা সঙ্গত নয়, কারণ মাটি ভেজা নামক কার্যটি আরও অনেক পর্যাপ্ত শর্তের দ্বারা সম্পন্ন হতে পারে, যথা নদীর বাঁধ ভেঙে জল এলে মাটি ভিজতে পারে, পৌরসভা জলের পাইপ ফেটে মাটি ভিজতে পারে, অর্থাৎ অন্যান্য আরও অনেক কারণেই মাটি ভিজতে পারে। এগুলি সবই ঘটনাকে ঘটানোর জন্য পর্যাপ্ত বা যথেষ্ট বলে এগুলিকে বলা হয় পর্যাপ্ত শর্ত। সাংকেতিক উদাহরণ, এ এবং বি দুটি ঘটনা। এ নামক ঘটনা যদি বি নামক ঘটনার পর্যাপ্ত শর্তরূপে পরিগণিত হয় তবে বলা যায় যে এ নামক ঘটনাটি ঘটলে বি নামক ঘটনাটি ঘটবেই, অথবা বি নামক ঘটনাটি না ঘটলে এ নামক ঘটনাটিও ঘটে না। সাংকেতিক উদাহরণ, কিন্তু তাই বলে এমন দাবি করা সঙ্গত নয় যে যদি এ নামক ঘটনাটি না ঘটে তাহলে বি নামক ঘটনাটিও ঘটবে না, অথবা যদি বি নামক ঘটনাটি ঘটে তবে এ নামক ঘটনাও ঘটবে। ঘটনার আবশ্যিক শর্ত নির্ণয় সহজ হলেও পর্যাপ্ত শর্ত নির্ণয় সহজ নয়। কোনো কার্যের আবশ্যিক শর্ত আবিষ্কার করা অত্যন্ত সহজ হলেও তারা পর্যাপ্ত শর্তকে আবিষ্কার করা ঠিক ততটা সহজ নয়। তার মূল কারণ হলো পর্যাপ্ত শর্তের সংখ্যা অসংখ্য হতে পারে, আবার কোনো কার্য ঘটনা না ঘটার পর্যাপ্ত শর্ত আবিষ্কার করাও সহজ, কিন্তু ওই কার্য ঘটনাটি ঘটার পর্যাপ্ত শর্ত আবিষ্কার করা তত সহজ নয়। তর্কবিজ্ঞানী মিল অবশ্য কারণকে পর্যাপ্ত শর্তরূপে অভিহিত করার পক্ষপাতী। দহন ক্রিয়া নামক কার্য ঘটনাটির পর্যাপ্ত শর্ত কি? এক্ষেত্রে দাহ্য পদার্থের উপস্থিতি, অক্সিজেনের উপস্থিতি, অগ্নি সংযোগের উপস্থিতি প্রভৃতিকেই উল্লেখ করা যেতে পারে। এই সমস্ত শর্তকেই এক্ষেত্রে পর্যাপ্ত শর্তরূপে অভিহিত করা হয়। এই সমস্ত শর্তকে প্রত্যেকটি এককভাবে আবশ্যিক হলেও কোনোটি কিন্তু এককভাবে পর্যাপ্ত নয়। সুতরাং যে সমস্ত শর্তের সমষ্টি একত্রে পর্যাপ্ত শর্ত গঠন করে তাই হলো কারণ। পরবর্তী অংশ পরবর্তী ফাইলে। আগের ফাইলের কন্টিনিউয়েশন, পৃষ্ঠা 256, প্রশ্ন 8। প্রশ্ন 8, পর্যাপ্ত আবশ্যিক শর্ত রূপে কারণের বিষয়টি আলোচনা করো। উত্তর, পর্যাপ্ত আবশ্যিক শর্ত রূপে কারণ। পর্যাপ্ত আবশ্যিক শর্ত হলো সেই সকল শর্ত যা কোনো কারণের পর্যাপ্ত এবং আবশ্যিক এই দুই প্রকার শর্তরূপেই গণ্য হয়। সুতরাং বলা যায় যে পর্যাপ্ত আবশ্যিক শর্তটি যেমন কারণের পর্যাপ্ত শর্তরূপে গণ্য, তেমনি সেটি আবার কারণের আবশ্যিক শর্তরূপেও গণ্য। কারণকে অনেক সময় আবার পর্যাপ্ত আবশ্যিক শর্তরূপে অভিহিত করা হয়। আমরা অনেক সময় যাকে কারণ রূপে অভিহিত করি তা একটি আবশ্যিক শর্তরূপে গণ্য, অর্থাৎ যা আবশ্যিক শর্ত নয় তাকে কারণ বলা যায় না। আবার একথাও ঠিক যে কোনো কারণ যদি কার্যের পর্যাপ্ত শর্ত না হয় তাহলে তাকেও কারণ রূপে উল্লেখ করা সঙ্গত নয়। কিন্তু সব সময় আবশ্যিক শর্তই যে কারণের সম্পূর্ণ পরিচয় তা নাও হতে পারে। আবার পর্যাপ্ত শর্তই যে কারণের সম্পূর্ণ পরিচয় তাও
না হতে পারে। আবার পর্যাপ্ত শর্তগুলি সবসময় আবশ্যিক নয়। সুতরাং দাবি করা সঙ্গত যে কারণ হলো তাই যা কার্যের আবশ্যিক এবং পর্যাপ্ত এই উভয় শর্তরূপেই গণ্য। পর্যাপ্ত আবশ্যিক শর্তে কারণ থেকে কার্যের এই এবং কার্য থেকে কারণের অনুমান। অনেক যুক্তিবিজ্ঞানী তাই মনে করেন যে শর্ত পর্যাপ্ত এবং আবশ্যিক উভয় রূপেই গণ্য। এরূপ শর্তকেই বলা হয় প্রকৃত কারণ। কারণের এরূপ শর্তের ভিত্তিতে আমরা যেমন একদিকে কারণ থেকে কার্যের অনুমান করতে পারি, তেমনি কার্য থেকে কারণেরও অনুমান করতে পারি। অক্সিজেন দাহ্য পদার্থ, অগ্নিসংযোগ প্রভৃতি পৃথক পৃথকভাবে যেমন দহন ক্রিয়া নামক কার্যের আবশ্যিক শর্ত, তেমনি তারা সমবেতভাবে দহন ক্রিয়ার পর্যাপ্ত শর্ত। এই সমস্ত শর্তগুলিকে লক্ষ্য করে যেমন দহন ক্রিয়ার অনুমান করা যায়, তেমনি দহন ক্রিয়াকে দেখেও এই সমস্ত শর্তসমূহের অনুমান করা যায়। উদাহরণ, ভিজে জ্বালানিতে অগ্নিসংযোগ ধোঁয়া সৃষ্টি হওয়ার পর্যাপ্ত আবশ্যিক শর্ত। কারণ একমাত্র যদি ভিজে জ্বালানিতে অগ্নিসংযোগ করা হয় তবেই ধূমের সৃষ্টি হয়, কিন্তু যদি ধূমের সৃষ্টি না হয় তাহলে বুঝতে হবে যে ভিজে জ্বালানিতে অগ্নিসংযোগ করা হয়নি। অনুরূপভাবে বলা যায় যে আণবিক চাঞ্চল্য এবং উত্তাপের কারণ পর্যাপ্ত আবশ্যিক শর্তরূপে গণ্য। সাংকেতিক উদাহরণ, এ নামক ঘটনাটি হল বি নামক ঘটনার পর্যাপ্ত আবশ্যিক শর্ত। অর্থাৎ এ নামক ঘটনাটি ঘটলে বি নামক ঘটনাটি ঘটে, এবং এ নামক ঘটনাটি না ঘটলে বি নামক ঘটনাটিও ঘটে না। পর্যাপ্ত আবশ্যিক শর্তের নিরিখে যদি কারণকে সংজ্ঞায়িত করা হয় তাহলে আমরা দাবি করতে পারি যে এক, কারণ থেকে কার্যকে অনুমান করা যায়, যথা ভিজে জ্বালানিতে অগ্নিসংযোগ করা হয়েছে অতএব ধোঁয়ার সৃষ্টি হয়েছে। দুই, কারণের অভাব থেকে কার্যের অভাবকে অনুমান করা যায়, যথা ভিজে জ্বালানিতে অগ্নিসংযোগ হয়নি অতএব ধোঁয়ার সৃষ্টি হয়নি। তিন, কার্য থেকে কারণকে অনুমান করা যায়, যথা ধোঁয়ার সৃষ্টি হয়েছে অতএব ভিজে জ্বালানিতে অগ্নি সংযুক্ত হয়েছে। চার, কার্যের অভাব থেকে কারণের অভাব অনুমান করা যায়, যথা ধোঁয়ার সৃষ্টি হয়নি অতএব ভিজে জ্বালানিতে অগ্নি সংযুক্ত করা হয়নি। বহু কারণবাদ বর্জনকারী রূপে পর্যাপ্ত আবশ্যিক শর্ত। পর্যাপ্ত আবশ্যিক শর্তের মানদণ্ডে কারণকে যখন সংজ্ঞায়িত করা হয় তখন একটা বিষয় স্পষ্ট হয়ে ওঠে যে কারণ সম্পর্কিত এই মতবাদ বহু কারণবাদকে সমর্থন করে না। এই মতবাদটিকে তাই এক কারণবাদের প্রতিষ্ঠাতা ও সমর্থক রূপে অভিহিত করা যেতে পারে। এই মতবাদ তাই কারণকে বহু কারণবাদের সম্ভাবনা থেকে মুক্ত করে। পৃষ্ঠা 257। প্রশ্ন 9, বহু কারণবাদ কি? বহু কারণবাদের বিষয়টি সংক্ষেপে আলোচনা করো। উত্তর, মিলের বহু কারণবাদ। কারণের আলোচনা প্রসঙ্গে আমরা লক্ষ্য করেছি যে তা একাধিক অর্থে ব্যবহৃত। কখনো আমরা কারণকে শুধু পর্যাপ্ত শর্তরূপে উল্লেখ করেছি, কখনো আবার আবশ্যিক শর্ত, আবার কখনো কখনো তাকে আমরা পর্যাপ্ত আবশ্যিক শর্তরূপেও স্বীকার করেছি। পর্যাপ্ত আবশ্যিক শর্তের পরিপ্রেক্ষিতে আমরা একটি কার্যের একটি কারণকেই উল্লেখ করতে পারি, কিন্তু যখনই কারণকে শুধু পর্যাপ্ত শর্তরূপে উল্লেখ করা হয় তখনই দাবি করা হয় যে একই কার্যের বহু কারণ বিদ্যমান। সুতরাং যে মতবাদ অনুসারে স্বীকার করা হয় যে ভিন্ন ভিন্ন কারণ দ্বারা একই কার্য উৎপন্ন হয় সেই মতবাদকেই বলা হয় বহু কারণবাদ। এই বহু কারণবাদের প্রবক্তা রূপে উল্লেখ করা যায় মিল এবং বেন এর নাম। বহু কারণবাদী রূপে মিল এবং বেন। বহু কারণবাদের মুখ্য সমর্থক হলেন তর্কবিদ জন স্টুয়ার্ট মিল। তর্কবিজ্ঞানী বেন ও মিলের বহু কারণবাদকে সমর্থন করেন। বহু কারণবাদের সমর্থনে তর্কবিজ্ঞানী মিল তার আ সিস্টেম অফ লজিক নামক গ্রন্থে বলেছেন, একই কার্য একই কারণ বা শর্তসমূহের সঙ্গে যে সবসময় জড়িয়ে থাকবে বা কোনো একটি ঘটনা যে একইভাবে উৎপন্ন হবে এ কথা সত্য নয়। একটা ঘটনা ভিন্নভাবেও উৎপন্ন হতে পারে। তর্কবিজ্ঞানী বেনও তার লজিক গ্রন্থে বলেছেন, কার্য কারণ নিয়ম অনুযায়ী একই কারণ সবসময় একই কার্য উৎপন্ন করে, কিন্তু বিপরীতটি সত্য নয়, অর্থাৎ একই কার্য সবসময় একই কারণের দ্বারা উৎপন্ন নয়, এটি বিভিন্ন কারণের দ্বারাও উৎপন্ন হতে পারে।
বহু কারণবাদের মূল কথা, বহু কারণবাদের যারা প্রবক্তা তারা কখনোই একথা বলেন না যে একটি কারণ বহুবিধ শর্তের সমষ্টি। তারা যা বলতে চান তা হলো একই কার্য ভিন্ন ভিন্ন কারণের দ্বারাও উৎপন্ন হতে পারে। উদাহরণস্বরূপ উল্লেখ করা যায় যে মৃত্যু নামক কার্যটি বিভিন্ন কারণ তথা বিষপান, জলে ডোবা, গলায় দড়ি, আকস্মিক দুর্ঘটনা, রোগে ভোগা প্রভৃতি যে কোনো কারণের দ্বারাই সংঘটিত হতে পারে। সুতরাং দেখা যায় যে একটি কার্য তথা মৃত্যু বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন কারণের দ্বারা সম্পন্ন হতে পারে। অর্থাৎ একই কারণ থেকে একই কার্য উৎপন্ন হলেও একই কার্য বিভিন্ন কারণ দ্বারা সংঘটিত হতে পারে। এটাই হলো বহু কারণবাদের মূল মন্ত্র। প্রশ্ন 10, বহু কারণবাদ কি একটি গ্রহণীয় মতবাদ? উত্তরের সপক্ষে যুক্তি দাও। উত্তর, বহু কারণবাদের সমালোচনা। নীতিগত দিক থেকে বহু কারণবাদের মধ্যে যে বিষয়টি স্পষ্ট তা সত্য বলে মনে হয়। সাধারণ বুদ্ধি এবং লৌকিক দৃষ্টিভঙ্গির পরিপ্রেক্ষিতে বহু কারণবাদকে সমর্থন করার সপক্ষে কিছু যুক্তি অবশ্যই আছে। কিছু যুক্তিতর্কের ভিত্তিতেই মিলের ন্যায় তর্ক বিজ্ঞানীরা এরূপ মতবাদকে সমর্থন করেছেন ঠিকই, কিন্তু বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির দিক থেকে পর্যবেক্ষণ করলে দেখা যায় যে বহু কারণবাদ কখনোই একটি যুক্তিযুক্ত মতবাদ নয়, তা অবশ্যই একটি ভ্রান্ত মতবাদ রূপে গণ্য। বহু কারণবাদের বিরুদ্ধে নিচের সমালোচনাগুলি উল্লেখ করা যায়। প্রথমত, বহু কারণবাদে কার্যকে সার্বিক অর্থে কিন্তু কারণকে বিশেষ অর্থে উল্লেখ করা হয়েছে। কার্য সম্পর্কে একটি ভ্রান্ত বা অবৈজ্ঞানিক ধারণার জন্যই বহু কারণবাদ নামক একটি অবৈজ্ঞানিক ধারণার জন্ম হয়েছে। কারণ কার্যকে যদি সাধারণ বা সার্বিকভাবে গ্রহণ না করে বিশেষভাবে গ্রহণ করা হয় তাহলে এই মতবাদটি ভ্রান্ত বলে প্রমাণিত হয়। সার্বিক অর্থে কার্যকে গ্রহণ করেই বহু কারণবাদ নামক বিপত্তিটি উপস্থিত। এই মতবাদ অনুযায়ী স্বীকার করা হয় যে একই কার্য বিভিন্ন কারণ দ্বারা সংঘটিত হতে পারে। উদাহরণস্বরূপ উল্লেখ করা যায় যে মৃত্যু নামক কার্যটি বিষপান, জলে ডোবা, আকস্মিক দুর্ঘটনা, রোগে ভোগা, গলায় দড়ি প্রভৃতি নানাবিধ কারণ থেকে হতে পারে, নানাবিধ কারণ থাকতে পারে। কিন্তু বৈজ্ঞানিকভাবে বিশ্লেষণ করলে দেখা যায় মৃত্যু নামক কার্যটির একাধিক কারণ থাকলেও সমস্ত ক্ষেত্রেই মৃত্যু এক এবং অভিন্ন নয়। বিষপানের মৃত্যুর প্রকৃতি গলায় দড়ি দিয়ে মৃত্যুর প্রকৃতি থেকে ভিন্ন। আবার আকস্মিক দুর্ঘটনায় মৃত্যুর প্রকৃতি জলে ডুবে মৃত্যুর প্রকৃতি থেকে ভিন্ন। সেজন্যই সব রকম মৃত্যুর ক্ষেত্রেই কার্য হিসেবে মৃত্যু শব্দটিকে প্রয়োগ না করে বিশেষ বিশেষভাবে মৃত্যুর প্রকৃতিকে উল্লেখ করাই শ্রেয়। অর্থাৎ মৃত্যু না বলে বলা উচিত বিষপানে মৃত্যু, জলে ডুবে মৃত্যু, রোগে ভুগে মৃত্যু ইত্যাদি। কারণ বিষপানে মৃত্যুর প্রকৃতি সবসময় এক, জলে ডুবে মৃত্যুর প্রকৃতি সবসময়ই এক। এইসব ক্ষেত্রে তাই কোনো ভিন্ন ভিন্ন কারণ নেই। কার্যকে সার্বিকভাবে গ্রহণ না করে বিশেষ বিশেষভাবেই প্রয়োগ করা সঙ্গত। সেক্ষেত্রে বহু কারণবাদ একটি অযৌক্তিক এবং অবৈজ্ঞানিক মতবাদে পর্যবসিত হয়ে পড়ে। দ্বিতীয়ত, কার্যের মতো কারণের সার্বিক অর্থ এক কারণতাকেই সূচিত করে। কার্যের ন্যায় কারণকে যদি সাধারণ বা সঠিকভাবে নেওয়া হয় তাহলে বহু কারণবাদের অসারতা প্রমাণিত হয়। অনেকে মনে করেন যে কার্যকে সাধারণভাবে গ্রহণ করলে কারণকেও সাধারণভাবে গ্রহণ করতে হবে। অর্থাৎ কার্যের মধ্যে যা কিছু সাধারণ উপাদান তাকেই যদি কার্য বলা হয় তবে কারণের অন্তঃস্থিত সাধারণ উপাদানকেও কারণ বলে উল্লেখ করতে হবে। আবার কার্যকে যদি আংশিক বা বিশেষভাবে নেওয়া হয় তাহলে কারণকেও আংশিক বা বিশেষভাবে নিতে হবে। যখন আমরা বলি যে বিভিন্ন কারণে তথা গলায় দড়ি দিয়ে মৃত্যু হয়েছে অথবা জলে ডুবে মৃত্যু হয়েছে তখন আমরা বিশেষ বিশেষ মৃত্যুর কথা না বলে এদের মধ্যে সাধারণ ধর্ম তথা মৃত্যুটিকেই উল্লেখ করি, অথচ কারণগুলিকে বিশেষ বিশেষভাবে স্বীকার করি। এর জন্যই বহু কারণবাদের দৈত্যটি আমাদের ঘাড়ে ভর করে। কিন্তু মৃত্যুর মতো কারণেরও যদি সাধারণ ধর্মকে স্বীকার করে বলা হয় যে হৃৎপিণ্ডের ক্রিয়া বন্ধের ফলে মৃত্যু হয়েছে তাহলে বহু কারণবাদের বিষয়টি আর ওঠে না। পৃষ্ঠা 258। সুতরাং
দাবি করা সঙ্গত যে কারণ ও কার্যের ভিন্ন ভিন্ন প্রকৃতিকে এক করে দেখার ফলেই বহু কারণবাদের আবির্ভাব ঘটে, কিন্তু কারণ ও কার্যকে একই সময় ভিন্ন ভিন্ন প্রকৃতিতে দেখা কখনোই যুক্তিসঙ্গত নয়। সে কারণেই বহু কারণবাদ নামক মতবাদটি ভিত্তিহীন হয়ে পড়ে। তৃতীয়ত, বহু কারণবাদ মিলের কারণের সংজ্ঞার পরিপন্থী। বহু কারণবাদের বিষয়টি মিলের কারণের সংজ্ঞার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। তর্কবিদ মিল কারণের যে সংজ্ঞার উল্লেখ করেছেন সে অনুযায়ী দাবি করা হয় যে কারণ হল কার্যের অপরিবর্তনীয়, শর্তহীন এবং অব্যবহিত পূর্ববর্তী ঘটনা। কিন্তু বহু কারণবাদের বিষয়টিকে মেনে নিলে কারণের এইরূপ সংযোগটির মূলে কুঠারাঘাত করা হয়, কারণ বহু কারণবাদের পরিপ্রেক্ষিতে কারণকে কখনোই মিলের সংজ্ঞা অনুযায়ী অপরিবর্তনীয়, শর্তহীন এবং অব্যবহিত পূর্ববর্তী ঘটনারূপে উল্লেখ করা যায় না। প্রশ্ন 11, বহু কারণবাদের মূল্য কি? উত্তর, বহু কারণবাদের মূল্যায়ন। বহু কারণবাদ ভ্রান্ত মতবাদ হলেও মূল্যহীন নয়। সূক্ষ্মভাবে বিচার বিশ্লেষণ করলে দেখা যায় যে বহু কারণবাদ অবশ্যই একটি ভ্রান্ত মতবাদ। আমাদের বৈজ্ঞানিক চিন্তাধারা এবং সূক্ষ্ম বিচার বিশ্লেষণ এরূপ সত্যকেই প্রমাণ করে, কিন্তু তাই বলে এই বহু কারণবাদের কোনো মূল্যই নেই এমন দাবি করা সঙ্গত নয়। পক্ষান্তরে তাই এইরূপ মতবাদের মূল্যটিকে স্বীকার করে নিতেই হয়। আমাদের দৈনন্দিন জীবনে বহু কারণবাদের প্রভাব। বহু কারণবাদের সপক্ষে বলা যায় যে আমরা সাধারণ মানুষ সবসময় বৈজ্ঞানিক এবং সূক্ষ্ম বিচার বিশ্লেষণে অভ্যস্ত নই। আমরা সাধারণভাবে আমাদের দৈনন্দিন জীবনে বহু কারণবাদকেই প্রয়োগ করে থাকি এবং সেক্ষেত্রে কোনো প্রকার দুর্বোধ্যতারও সৃষ্টি হয় না। স্বাভাবিকভাবেই তাই বলা যায় যে আমাদের দৈনন্দিন জীবনে বহু কারণবাদের একটি যথেষ্ট মূল্য আছে। বাস্তব অভিজ্ঞতার ক্ষেত্রে সতর্ক বাণী রূপে বহু কারণবাদ। আবার বলা যায় যে বহু কারণবাদ নামক মতবাদটি উঠে আসে বলেই আমরা কারণ নিয়ে আরো বেশি করে বৈজ্ঞানিকভাবে এবং সূক্ষ্মভাবে বিচার বিশ্লেষণে প্রয়াসী হয়েছি। এর ফলে বহু কারণবাদের যে সব ত্রুটি দেখা যায় সেই সব ত্রুটির সম্ভাবনাকে নির্মূল করার ক্ষেত্রে আমরা এগিয়ে যেতে পারি, অর্থাৎ বহু কারণের সম্ভাবনা সম্পর্কে আমরা আরো বেশি সতর্ক হতে পারি। স্বাভাবিক পরিণতিতে আমরা সার্বিকতা সম্পর্কে সজাগ থাকতে পারি। এখানেই বহু কারণবাদের মূল্যটি নিহিত। তর্কবিদ মেলন MELLONE তাই বহু কারণবাদের মূল্যায়ন প্রসঙ্গে যথাযথভাবেই বলেছেন মতবাদটিকে বাস্তব ক্ষেত্রে একটি সতর্ক বাণী রূপে স্বীকার করে নেওয়াই শ্রেয়। অধ্যায় 2 এখানেই শেষ হলো। অধ্যায় 3 পরবর্তী ফাইলে।